প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের এবারের ঈদ বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান ভ্রাম্যমাণ পেশাজীবী সংবর্ধনা। কবি বলেন, নানা মত নানা পথ নানান রকম স্বভাবে মানব হৃদয় অপূর্ণ নানা রকম অভাবে। সেই অভাব দূরীকরণে নিত্য চলার পথে, বাসে কিংবা ট্রেনে, লঞ্চ কিংবা স্টিমারে যাদের সাথে আমাদের নিত্য যোগাযোগ, সেই সকল আকর্ষণীয় ভ্রাম্যমাণ পেশাজীবীদের আমরা আমাদের আজকের অনুষ্ঠানে যত্ন করে আমন্ত্রণ জানিয়েছি, যারা নিজ নিজ ভাষায় নিজ নিজ পেশার গুণকীর্তন আপনাদের সামনে উপস্থাপন করবেন। আসুন বন্ধুরা, পরিচিত হই আমাদের আজকের ভ্রাম্যমাণ পেশাজীবীদের সাথে। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট বই বিক্রেতা জনাব আতাউল করিম। তারপরে রয়েছেন বিশিষ্ট ভিক্ষুক জনাব মনিরুজ্জামান মুন্না। রয়েছেন পথশিল্পী তমা চৌধুরী। পরবর্তী আকর্ষণ জ্যোতিষ সম্রাট জিহাদ আল মেহেদি। আমার বাঁ পাশে রয়েছেন বিশিষ্ট কবিরাজ মোহাম্মদ আল আমিন। পরবর্তী আকর্ষণ বিশিষ্ট মলম বিক্রেতা আবদুল্লাহ আল মামুন। তারপরে রয়েছেন মেকআপ আপা ইশরাত তন্নি। পরবর্তী আকর্ষণ পথচারী বদিউজ্জামান মিলন। এবং সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশিষ্ট গায়ক জনাব জসিম, বিশিষ্ট বাদক জনাব নাসিম। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের পালাগুলো। আমাদের এই পালাগুলো যেন আপনাদের জ্বালা না ধরায়, আমরা সেই দিকে সুদৃষ্টি রাখব। চলুন দেখুন আমাদের আজকের মারমার কাটকাট ভ্রাম্যমাণ পেশাজীবী সংবর্ধনা অনুষ্ঠান। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট লেখক, গবেষক, কবি এবং সাহিত্যিক, যিনি বই লিখেন এবং নিজের বই নিজে বিক্রি করেন, জনাব আতাউল করিম। মাননীয় সভাপতি সাহেব, আপনারে ধন্যবাদ। কিন্তু আমি ধন্যবাদ দিতে যাই, নিজে ধন্যবাদ দিতে কষ্ট হইতেছিল। কিল্লাই আজকে আয় একজন শিক্ষিত মানুষ, আয় একজন জ্ঞানী গুণী মানুষ। আপনি আরে কোন গুণের লগে এনে লই আইছেন? টাউট, বাটপার, ভণ্ড যত বেগুন আছে বেগুনের লগে আপনি আর এনে লই আইছেন। আবার কইতেছেন যে ভ্রাম্যমাণ পেশাজীবী সংবর্ধনা। এগুলোর লগে কি আর কোনো কম্পিটিশন চলেনি? আয় একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আর কাম হয়েছে বইয়ের লগে। আয় একজন ডক্টর মানুষ, গবেষণালয় সারাদিন হরিথাই। আজকে ইয়ানে আইনে আর সময়টাই নষ্ট হয়ে গেছে মাননীয় সভাপতি সাহেব। তারপরেও আপনি যেহেতু লই আইছেন, আয় আর কিছু গুণকীর্তন করতেই হইব। আর গুণকীর্তন করানোর আগে ইয়ানে যেগুন বন্ডদণ্ড যেগুন আইছে আর কি, এগুলো একটু আজ একটু সামাল দিলই। ওগুলো হয়তো কবিরাজ হানি মানে কি তেল শিশি লই ইয়ানে চলে আইছে খানোর লগে, এগিন খানোর লগে ডাইরেক্ট হসপিটালের সাথে কানেকশন হয়ে যাবে মাননীয় সভাপতি সাহেব। ওর আরোগ্য আছে মলম বিক্রেতা। কি রে মলম বিক্রেতা, তুই ইয়ানে কিত্তি আইছ? তোর নিজেরই তো সুরকালের সমস্যা, মলম টলম নিজের কাছেই রাখ, এগিন ভুলও কে ব্যবহার করিয়েন না। এর হরে সান আর মেকআপ আপা, হেতনে এমন মেকআপ মারছে, ওরে মাই গড। মেকআপ মারে আলতা, সুনো, লিপস্টিক, ময়দা টয়দা যা আসিল সুজি বেগিন মারি চলিয়ে আইছে। আই হইছি হেতেন মাকে মেকআপ দৌনের হরে, হেতেনে জামাই হেতেনটা চিনতে হারে না, এরকম অবস্থা। এরপরে কলকাতা থেকে একজন ফতোসারি বাইরে আইছে, এত কিপটা হিগা তো কোনোদিন রিক্সায় উঠে না, আঙ্গুইয়া না, গাড়িতেও উঠে না, ফতোসারি হিগা। মাননীয় সভাপতি সাহেব, এরপরে এপাশ থেকে যদি বলতাম চাই, ইয়ার নাকি জ্যোতিষজ্ঞ আছে। বিজ্ঞানের এই যুগে জ্যোতিষের কোনো ভাত আসেনি, কে জ্যোতিষের কাছে যায়নি। হিগার নিজের তো ফিউচারের খবর নাই, হিগা অন্যের ফিউচারের কথা কি কইব। এর পাশে বই রয়েছে আর আফা, থাক আফার আয় কিছু কইতাম না, হরে কইয়াম সময় আইলে। মাননীয় সভাপতি সাহেব, আই একজন বিখ্যাত ব্যক্তি, আই নিজের বই নিজে লিখি, আয় আবার নিজের বই নিজেই প্রচারণা করি এবং নিজেই বিক্রি করার ব্যবস্থা করি। আমরা স্টক খুবই সীমিত থাকে, লোকজন হায় না বই, না হলে আর হাত ধরলেও আয় বই দিই না মাননীয় সভাপতি সাহেব। সো আগেই আয় আজকে বলতাম স্যার, আগে আর কাছ থেকে এগুলা কালেক্ট করে নিতে হইব। আর রিসেন্ট যে বইটা বাইর হয়েছে, সেই বইটা হয়েছে ফেসবুকে গুজব ও প্রতিকারের 101টি উপায়। মাননীয় সভাপতি সাহেব, রিসেন্টলি দেখতে পাচ্ছেন ফেসবুকে নানা রকম গুজব ছুটতেছে এবং স্বার্থশ্রেণী মহল তাদের নিজস্ব স্বার্থ এবং পলিটিক্যাল স্বার্থ এই সমস্ত বিষয় কার্যকর করার জন্য নানা রকম ব্যবস্থা চালাইছে। আমি এখন চিন্তা করলাম যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের আর এই বইখান কালেক্ট করা দরকার। আর এই বইখান কিন্তু শুধু বাংলাদেশে না, এটা 26টি ভাষায় অলরেডি ট্রান্সলেটেড হয়ে গেছে এবং এই অনুবাদের মাধ্যমে আর একটা সন্দেহ জাগতেছে, একটা আশা জাগতেছে, সম্ভবত এই বইয়ের জন্য আই বুকার পুরস্কারও হাইতাম হারি মাননীয় সভাপতি সাহেব। সুতরাং আগেই কালেক্ট করিলেন, পরে সময় হাইতেন না।
মাননীয় সভাপতি সাহেব এই যে মনে করেন ফতোসারি ইগেল্লাই একখান রিসেন্ট বই বাইরেছে আপনারা ব্যাকে জানেন কয়েকদিন ধরে আমরা দেখতে পাইছি যে আমাদের কোমলমতি শিশু কিশোররা রাস্তায় নামিয়ে আইছে তারা আন্দোলন করছে যে নিরাপদ সড়কের লাই মাননীয় সভাপতি সাহেব এই আন্দোলন শেষ হয়ে জানার হরে সরকার যখন ব্যবস্থা গ্রহণ করছে তারপরেও দেখা যায় গত ট্রাফিক সপ্তাহে এইগার মতন ফতোসারিরা এগুলো হাজা করে ধরিও ঠিক মতন চালান যায় না এগুলো ওভারব্রিজ ব্যবহার করে না ফুটওভার ব্যবহার করে না আন্ডারপাস ব্যবহার করে না আমগো ভলেন্টিয়ার বাইরা বহুবার চেষ্টা করছে এগুলো হাজা করে ধরি রাস্তা হার করার লাগে এগুলো রাস্তা হার হয় না সরকার যতই ব্যবস্থা গ্রহণ করুক আমরা জনগণ যদি বালা না হয় তাহলে যেই লাও হেই কদু হয়ে যাবে মাননীয় সভাপতি সাহেব। আর আরো কিছু বই আছে এই বইগুলো বিশিষ্ট বিভিন্ন লোকজনের খেয়াল করে লিখছি ধরেন আয় আর ছাত্রছাত্রীদের জন্য একটা বই লিখছি যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলাদেশে থাকে হরালেয়ার হরে সবসময় মাথায় ঘুরে কবে বিদেশ যাইব হেগুনি ঠিকমতো ইন্টারমিডিয়েটও বানান করতে পারে না হের আগে স্বপ্ন দেয় বিদেশ যাইব হেগুনের ইংরেজির অবস্থা খুবই খারাপ হেগুনের লাই একটা বই লিখছি বইয়ের নাম হয়েছে ইংরেজির গুল্লিমারি মাননীয় সভাপতি স্যার এই ইংরেজির গুল্লিমারি বইটা যদি হলেন তাহলে আপনার IELTS টোফেল জিআরই জিমেট সহ যত ধরনের পরীক্ষা আছে ইংরেজি এগুলো হানিবাতের মতন গপ গপ করে খাইয়া নেবেন কোনো ব্যাপার না এবং এটা হরানোর হরে আপনার এক পা কইছি না আমরা সত্যিকার অর্থে এক পা বাংলাদেশে থাকবো আর এক পা বিদেশে থাকবো আমরা ওই পা ধরে লোকজন টানাটানি করবো আইয়েন আপনি এত ভালো স্কোর করছেন সো হেদের লাগে আমি এই বইখান লিখছি বেকার ভাই বোনেদের জন্য আর একটা বই আছে এই বইখান কিনলে হেদের জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট এবং ফ্রি রাখার ব্যবস্থা করছি এই বইয়ের নাম হচ্ছে চলেন চাকরির গোড়ায় হানি ডালি মাননীয় সভাপতি সাহেব এই বইখান হরলে তারা চাকরি আর জীবনও করতে যাইতো না আর গুল্লি মারিত চাকরি নিজেই সে উদ্যোক্তা হয়ে যাবো এবং জানবো যে কিভাবে শহর থেকে নিজের চাকরি দিতে আর এবং লোকজনের চাকরি দিব এবং বাংলাদেশের উন্নয়ন হইব মাননীয় সভাপতি সাহেব এবং এই বই বাজারে যথেষ্ট চলতেছে মাননীয় সভাপতি সাহেব এই যে কবিরাজগা বইছে এই কবিরাজের এসব ফটকামি ফাঁস করানোর লাই আর একখান বই আছে কথা বলতেছে আরে কবিরাজ থাম সভাপতি এসে আইছে ওই লোক এই যে ওইতে চললেইছে বই বিক্রি করে কিন্তু এর শরীর দেখেই তো বোঝন যাইতে আছে যে কি লেখক হইতে আরে এর জন্য আমার এই শিশি দরকার এক শিশি খাইবে 3 দিনের মধ্যে স্বাস্থ্য পাল্টাইয়া এবার দেখুন যে ড্রাম হইয়া গেছে মাননীয় সভাপতি সাহেব যদি আপনি আরো সময় দেন আরো মেলা আয় কইতে পারিয়াম কারণ আই জ্ঞানী গুণী মানুষ এগুলোর মতো টাউট বাটপার চোর ডাকাইত এগুলো এগুলোর মধ্যে আই নাই ভিক্ষুক আর মানিব্যাগ খুঁজে আইতেছি না কতক্ষণ আল্লাহ জানি গেল গেছে কিনা আল্লাহ জানি না মাননীয় সভাপতি সাহেব আপনি আর ভাষা শুনি বুঝতে নাইছেন আই নোয়াখালীর তো নাইছি নোয়াখালীর লোকজনের লাই এটা আমনগর লাইনও এটা নোয়াখালীর লোকজনের লাই একটা বিশেষ বই আই লিখছি সেই বইটা ইংরেজিতে এটার বইয়ের নাম হচ্ছে নো নর্থ নো সাউথ নো ইস্ট নো ওয়েস্ট নোয়াখালী ইজ দ্য বেস্ট এই বইয়ে আমি ইংরেজিতে প্রমাণ করার চেষ্টা করছি বাংলাদেশে কেন নোয়াখালী বেস্ট জেলা আর গত রাতে স্বপ্ন দেখছি এই বইয়ের লাই আমি নোবেল প্রাইজ হাইতে যাইতেছি আর নোবেল কমিটি কইছে আপনি আইয়েন এরকম একখান বিশাল বই আপনি লিখছেন আমরা নোবেল প্রাইজ না দিলে এটা অন্যায় হইব আই দুইয়েন কোটেশন দিয়ে শেষ করতাম স্যার একখান হচ্ছে যে ওমর কইয়াম কইছিল রুটি মদ হুরাই যাইব বিয়ার কালো চোখ গোলাটে হয়ে যাইব তবে বইখানা অনন্ত যৌবনা আই সেই গুণী ব্যক্তি যার উঠা বসা রাত দিন 24 ঘন্টা বইয়ের লগে সুতরাং আমি শ্রেষ্ঠ পেশাজীবী মাননীয় সভাপতি সাহেব আপনার মাধ্যমে দেশবাসীকে আমার বই কেনার জন্য অনুরোধ জানিয়ে শেষ করতে যাইতেছি ঈদ মোবারক। প্রিয় দর্শক আমাদের এবারের আকর্ষণ বিশিষ্ট কবিরাজ মোহাম্মদ আল আমিন। মাননীয় সভাপতি আমার ধন্যবাদ আজকে এই বেরাম্যমান পেশাজীবী সংবর্ধনায় মোর এইনে বলাইয়া আনছেন মুই আলামিন বরিশাল দিয়ে আইসি আমি নিত্যদিনের আওয়াজ যাওয়ার মধ্যে মুই লঞ্চে এক ওষুধ বিক্রি করিয়ে থাই মানে সভাপতি আজকে এই পেশাজীবী সংবর্ধনায় মগে ওষুধে কী হলে কী হয় 4টে খানা বাচ্চা খায় চাবাইয়ে খায় না সুইয়ে খায় কমে পাউন যায় অ্যালোপ্যাথি না হেমোপ্যাথি এই গুণ করতে নেটনে কর্ম হেইয়ের আগে জানেন মোর এই ওষুধটার নামটা কি যেহেতু যৌবন লইয়ে মোকে এই ওষুধের খেলাবেলা সেই জন্য মোর ওস্তাদ হেকিম ভবদাস 50 বছর আগে এই ওষুধটার না বানাই থুই গেছে আর নাম থুই গেছে যৌবন বাহার আখের সালসা খুদাই কি নৌপথে না হেলে ভুল হরবেন মোকে এই শিশি আইজ উড়িয়ে বেড়ায় আকাশপথে প্লেনে আর চড়িয়ে বেড়ায় বাসে কিংবা ট্রেনে কমে এশিয়া কমে রাশিয়া কমে ইউরোপ কমে আমেরিকা পৃথিবীর হগলখানে পৌঁছে গেছে মোগে এই শিশি বিশ্বের বড় বড় জায়গায় মগো ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট এখন কি হাগল নেই যারা আমেরিকা মাদ্রাস চেন্নাইয়ের বাবল গ্রাউন্ড হতে শুরু হইয়া সিঙ্গাপুরের এলিজাবেথের হাসপাতালের 12 দুয়ার ঘুরিয়া জীবন হাসপাতালে লই গেছে রোগ ভালো হতে পারে না কোটি টাকা নষ্ট হয়ে লাইছে তখন হেরা চলিয়া এই শিশিয়ালার কাছে আইবে না হরবে কি এর মধ্যে দিছে কি একবার হনবে এরপর 3টে খারাজেল কিমার রিপোর্ট যাইবে মোর ওস্তাদ হেকিম ভবদাস মেলা উপাদান একসাথে ধরিয়া এই ওষুধটা বানাই থুই গেছে এর মধ্যে দেশে মাকাল ফল ধুত্র ফুল আউকের সাথে ব্যাঙের মাটি জহের তাল কাউর চুন জাম্বুরের ছোলা কেসকি মূলা
ছাগলের লাদি না ওইসব দিন ওই ও তো রিয়াকশন করে। অনেকে প্রশ্ন করবেন দাদা ভাই এই আপনার ওষুধে কয়টা রোগের হুগর হবে? কোনো ওষুধই সব রোগের হুগর হরতে পারে না, আমাকে ওষুধে সব রোগের হুগর হরতে পারবে না। কিন্তু আমার ওস্তাদে কইয়ে গেছে হেকিমে বই ঘাটতে 21টা রোগের নাম দেখাই গেছে, মই একটু এক হসে কইয়ে দিতে চাই। এই যে বাতের ব্যথা, দাঁতের ব্যথা, মাজায় ব্যথা, দাঁড়ায় ব্যথা, কাড়িতে ব্যথা, কোহে ব্যথা, হুল্লায়, চাংড়ায়, পাঁচড়ায়, আন্দারিয়ে দেয়, বিরমি দেয়, টক্কর দেয়, বুড়াই ভরে, চিত্তারাই ভরে, হিরমি দিয়ে পরে টয়লেটে একবার ঢুকলে জীবন বাইর করে দিতে চায়, টয়লেটে কোনো বাইর হইতে চায় না, গালি চাপড়া ভাঙ্গা 14 বছরই দেখায় 40 বছরে বুড়ির মতো। তারপর মনে করেন আরো বুড়ো হয়ে গেছে, তারপর মেকআপ করি আসা লাগে। এই অবস্থায় মনে করেন পৌঁছে গেছে, তার আর দেরি না করিয়া স্যাত করে চললেন আমার এই ওষুধের কাছে, 21 শিশি লইয়ে যান। অনেকে প্রশ্ন করে যে দাদা আপনার এই ওষুধ কেডা খায়? মুই এর আগে কইতে চাই মোর এই ওষুধ কেডা না খায়। কয়েকদিন আগে বিশ্বকাপের খেলায় এখন আমি এমন একজন লোকের কথা কমু যারে পেট থেকে চেনবেন, গুণী হইলে চিহ্নে থাকবেন, আমি নাম বলবো না, পারলে বুদ্ধিমান হইলে নাম কইয়ে দেখাইবেন, কন্ত পারলে হ্যার নামটা কি জানি পারবেন না, আমারই কই দিতে হবে। হইলে কেডা? ক্রোয়েশিয়ার মহিলা প্রেসিডেন্ট। আমার হ্যাঁ বিশ্বকাপ খেলা শুরু হওয়ার আগে ফোন দিয়ে কয় দাদা আমার শরীরে বল পাইতে আসি না, আমার জন্য কিছু একটা হরেন। আমি কি হলাম এই ড্রাই হরিয়া অনেক রিকোয়েস্ট হওয়ার পর এক ফাইল পাড়াই দিলাম। হেই বেচারি এক ফাইল খাইয়া পুরো বিশ্বকাপ কেমনে মাথায় বেড়াইছে হ্যাঁগুলো সবাই দেখছে। তাই এই ওষুধের গুণে কিন্তু মুখে বেশি হরজি বেড়ান লাগে না। আজ যদি মনে হরেন নেইমার এক ফাইল খাইয়া মাঠে নামতে এইরকম টাক লাগার পরই এরকম উবুরেই চিত্রেই গুল্লুরেই পড়তে না। এই বেড়ায় ঠিকই এই বেচারা অদমের দাঁড় দিয়া এক শিশি নেছে বিশ্বকাপে গনে ছিটতে যাওয়ার পর। অনেকে প্রশ্ন করবে দাদা ভাই আপনার ওষুধের তো অনেক মর্তবা, অনেক হুগরের প্রমাণ পাইছি, তাই আমার এই 1 ফাইলের দাম কত? আমরা সবসময় লঞ্চে ঘাটে বাজার আড়ে এই 21 শিশি বেচতে থাই 500 টাকা, কিন্তু আমি যে আজগমর এইনে বলাই যে সম্মানটা দেছেন মুই আমের সেই সম্মানটা দিয়া একটা শূন্য কমাইয়া কাটটা ছিড়া লেজ দিয়া দাম রাখবো 50 টাকা। 50 টাকা 50 টাকা 50 টাকা। জাগো চান্দি ইতিমধ্যে মরুভূমিতে রূপ নেছে মনে করেন। তারপর 3 হাজি খাওয়ার পরেও যারা বলে মুখে রুচি পায় না, উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, খারাইলে হইতে পারে না, হইলে খারাইতেন না, সবাই আমার দ্বারা চল যান, টাকা লাগবে না দাদা ভাই, 1 ফাইল দেখতে যান, 1 ফাইল নিয়ে যান, 1 ফাইলই যথেষ্ট। দাদা ভাই আমি কি বলবো, এই যে দাদা এই যে নোয়াখালী গুণে আইসে, আমার মনে হয় সে যদি আমার এই 1 ফাইল গ্রহণ করতে হ্যাঁ এরকম হ্যাঁ শরীর এরকম থাকতে না। যাই হোক মানুষবতী এই যে আসছে আবার দেখেন এই যে কি করে ওই যে মেকআপ টেকআপ মাহে, এই যে মেকআপ গ্যারান্টি দিলাম এই কোনো মেকআপই কিন্তু কাছে নেই, ম্যাডামেরাই তোমাকে এই ওষুধ খাইয়ে হেল্প মনে করেন এই হয়েছে, তাইলে মেকআপ এই ওষুধের বাইরে আপনি কিছু ভাবতে পারবেন না, কোনো চিন্তাই করতে পারবেন না এই ওষুধের বাইরে। যদি ভালো লাগে 1 ফাইল লই যান, 1 ফাইলে যথেষ্ট, বেশি মেতাইতে পারবো না, মেতাই নিয়ে আমাকে অভ্যাস নাই। এই মনে করেন এই ওষুধ এখন মেতাইয়ে বেচার দিন শেষ, এখন চলে অনলাইনে মিডিয়াতে পেপার পত্রিকায়। আমি যদি এই 1 ফাইল আমার ইনসাইক্লোপিডিয়া আমার ওয়েবসাইটে আপনি ঘাটবেন, আমি সুন্দর মতো গোপনীয়তা রক্ষা করিয়া আমি 1 ফাইল পাড়াইয়ে দেবো। মানে সভাপতি আমি নিয়ম কইয়া এই দিয়ে ক্ষমা নিমু। এই ওষুধ যদি আপনি দিনের সব সময় খান এই ওষুধের হুগর পাইবেন না, নির্দিষ্ট একটা টাইম নিয়েই মনে করেন এই ওষুধটা খাইতে হইবে। সেইটা হইলো আপনি যখন সুন্দর মতো ঘুমাই পারবেন, অর্থাৎ গভীরভাবে ঘুমাইয়ে যাইবেন, এই ঘুমে গনে ওটার আগে অর্থাৎ মাছ ঘুমে আপনার ওষুধটা খাইতে হইবে। মনে করেন আমি আবার কই দিতে আসি এই নিয়ম না মান্য যদি খান এইপর যদি আপনি কোনো হুগর না পান তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সবাই রে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের এবারের আকর্ষণ এমন একটি পেশা যারা শুধু দেশে নয় দেশের বাইরেও শক্তিশালী সাংগঠনিক অবস্থান তৈরি করেছেন, সেই মহামূল্যবান পেশাজীবী মিস্টার ভিক্ষুক মনিরুজ্জামান মুন্না। বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করিলাম, ধনী গরিব সকলের জানাই আসসালাম। হায় আল্লাহ সুবহান হায়াতের মালিক, আয় আল্লাহ দেশ বিদেশে থাইকা যারা কইরা গেল দান, বিপদে আপদে আল্লাহ করিও আসান। হায় আল্লাহ সুবহান হায়াতের মালিক। মাননীয় সভাপতি আন্নারা ধন্যবাদ দিয়ে শুরু করতাম চাই। আন্নে আজ যারা এন বলা আনছেন কিনলেই শ্রেষ্ঠ পেশাজীবী হিসাবে আরে সংবর্ধনা দিবে। আমি জানি এলে আইন নিজেও খুশি, আন্নে নিজেও খুশি, বলে কিনলেই আর মতন একজন যোগ্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আন্নে সংবর্ধনা দিতে পারি, আন্নে নিজেও নিজের সৌভাগ্যবান মনে করবেন। মাননীয় সভাপতি হইলা আয়ার পরিচকান দিলই। আর নাম হয়েছে মিস্টার কুদরত আলী ওরফে কদু, আর বাড়ি হয়েছে নোয়াখালী মাইজদি। আর এই পেশা গান কিন্তু আর বংশগত পেশা না, আমি বাংলাদেশের ব্যাকদিন পেশারে বিচার বিশ্লেষণ করে দেখছি এই একটা লাভজনক পেশা, এই পেশা আরোগ্যও নাই, এল্লাই এই পেশাটা গ্রহণ করে। মাননীয় সভাপতি আর চিন্তা করি দেখেন এই বাংলাদেশের 64টা জেলার যত ধরনের খয়রাতি আছে ব্যাকগুনের প্রত্যক্ষ ভোটে
আই নির্বাচিত বিডিএফ এর প্রেসিডেন্ট আনে তোমার বিডিএফ বুঝছেন না বিডিএফ মানে হয়েছে বাংলাদেশ দান দক্ষিণা ফেডারেশন আই হয়েছি এই ফেডারেশনের সভাপতি এই যে পরিচালক ভাই কইছে আরে কিন্তু দেখলাম ফকির ফকির লাগবে কেন আর টেয়া হইসার কোনো আর অভাব আসেনি আই চলি কেন জানোছি আরে কেনে চলি বুঝতে দিত না তো হাতে করি বিক্ষোভ করলে কি হয়েছে এটা সাজিয়েছে কারণ এনতাই বাইরে কিন্তু এই থালকান হাতিলে নামি দেব কারণ এটা আসলে আমার একটু ফেসা কিন্তু আমার লাইফলি একটু তুই জানো না বেড়া আর যাই আন্নেগোরা আঙ্গ যে এই ফেসা এই ফেসার কিছু গুণ কীর্তন করি যাই মনে করেন আঙ্গ এই ফেসাটা কিন্তু আটকা এই দেশে চলিয়ে গেল আঙ্গ এই ফেসাটা একটা ঐতিহ্য আছে এটা একটা প্রাগ ঐতিহাসিক থেকে শুরু করি এটা একটা সগৌরবে আঙ্গ দেশে চলতে আছে মনে করেন আঙ্গ দেশে এটা একটা স্বাধীন পেশা মনে করেন মন চাইলে করলাম মন না চাইলে করলাম না যেদিন ধরুন আর আসছে শরীরটা বেশি ভালো না মনটা একটু খারাপ তো নাই কি করতাম ঘরের মধ্যে হুতি হুতি বললো স্টার জলসা দেখতাম ধরো এর কোনো স্টাফ নাই কারো কাছে কোনো জবাবদিহিকরণ লাগে না যে কোনো সময় অফিস করতাম পারি আই আর মন চাইলে অফিস যায় মন না চাইলে অফিসে যান আর মনে মনে আসতে আছেন আর মনে করেন হইনি গোবার কি অফিসে ধর্মিয়া আঙ্গ অফিস আছে বাংলাদেশের 64 জেলা প্রত্যেকটা জেলার আনাচে কানাচে আঙ্গ সাব অফিস আছে বিশেষ করে ধরেন আপনি গুলিস্তান গাবতলী সদরঘাট তারপরে সায়দাবাদ তারপর আপনারা দেখেন ফার্মঘাট থেকে শুরু করে এই আমাদের হাইকোর্ট তারপরে এয়ারপোর্ট এই সমস্ত বিভিন্ন জায়গার মোড়ে মোড়ে আমাদের অফিসকরণ লাগে এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন যে আমাদের এই অফিসগুলো কেন করে আমরা যোগ্যতা অনুসারে এবং ট্রেনিং অনুসারে আমরা এই অফিসগুলো করি মাননীয় সভাপতি আপনি এখন বলতে পারেন যে সমাজের ইঞ্জিনিয়ার ডাক্তার বা সরকারি চাকরিজীবী বিভিন্ন লোকের একটা ওভারটাইমের ব্যবস্থা আছে আঙ্গ যে এই পেশা আঙ্গ এই পেশার মধ্যে ওভারটাইমের ব্যবস্থা আছে যেমন কেমন যেমন সবে বরাত সবে কদর সবে মেরাজ তারপরে দেখেন ঈদের নামাজ জানাজার নামাজ 40-এর খানা তারপরে দেখুন খতনা বিবাহ শাদী এই বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা এই ওভারটাইমটা করে থাকি বুঝছেন এই ওভারটাইমে আমাদের মেলা ইনকাম হয় আমরা একটা উদাহরণ দিই এই যে গত সবে বরাত গেছে না এই গত সবে বরাতের সময় আঙ্গ যেই পোলাটা যে সদস্য না একটা নতুন আইছে হেতে কিচ্ছে এক রাইতে 1 লাখ টাকার খাইট মারছে চিন্তা করুন হেতে এমন কান্দা কানছে কান্দি পুরা আজিমপুর গোরস্থান বাসা আলাইছে যত কান্দে তত টেয়া যত কান্দে তত টেয়া বুঝলি তাহলে আন্নে চিন্তা করেন একটা মানুষ জীবনে আর কি চায় টেয়া হিসেবে তো চায় বুঝলি একেবারে বিনা চালানে পৃথিবীতে এরকম স্বাচ্ছন্দ্য লাভজনক পেশা আরোগ্যও নাই গুগল রেটিংয়ে এটা এখন বর্তমানে সবার উপরে আছে তবে একটা কথা আপনারা মনে রাখতে হবে কথাটা হইলো কি এই পেশাটার যদি কোনো ধরনের চালান নাও থাকে হুঞ্জি যদি নাও থাকে কিন্তু মাথায় তো একটু গিলা থাওয়ার লাগে কারণ আপনি কোন সময় কারে কী করবেন কার ধরে চাইবেন কার ধরে কোন গানটা গাইবেন কার হাত পা ধরানো লাগবে কারণ এই সিচুয়েশন অনুযায়ী অবস্থা বুঝিয়ে আপনি বিজ্ঞাটা সাউন্ড লাগবে যেমন কেমন ধরনের গান গাই দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠায়েন কাল হাসরে দান করিলে ধন কমে না নেকের পাল্লা হয় বাড়ি মরার কথা স্মরণ কইরা দিয়া যান বেশি করি মরণ দিয়া যান ভাই দিয়া যান মতের কথা স্মরণ কইরা দিয়া যান মাশাআল্লাহ মারহাবা 100 টাকার নোট 500 টাকার নোট কষ্ট করছে নোট টুকটু করে দিয়ে দেয় মানে সব একটা ফোন আছে না কিছু মনে করি না হ্যালো আর ধরুন একটা অনুষ্ঠানে কোন চৌধুরী সাহেব নাম কোন আনের বাপে 40 না ভাই আর এই বছর কোনো শিডিউল নাই আন পড়া চিন্তা করেন আর আপনি আরে ফোন দিয়েছেন কিনলাই আপনি আঙ্গু ওয়েবসাইটে যান www.bdf.com হেন যাই দেখেন আপনি কোন এলাকার সেই এলাকার সভাপতির লোক যোগাযোগ করেন তো ডিস্টার্ব করলেন আচ্ছা মানুষ সব কিছু মনে করেন একটা ফোন আছেন বুঝতেই তো পারছেন সারা দুনিয়ার থেকে ফোন আসে মানে শিডিউল নাই এই বছর কোনো শিডিউল ফাঁকা নাই মনে করেন কারো বাপ মরি গেছে কারো মা মরি গেছে কারো বউ মরি যায় কারো জামাই মরি যায় জামাই বললে আবার অনেকে খুশি টুশি হয় তো তারা কী রে নিজেরা তো কানতে হারান আঙ্গর ভাড়া করে লেগে যায় আমরা একটু কান দেখে একটা দোয়া করে দিই তারা আঙ্গর দান দক্ষিণা করে আমরাও খুশি হ্যাঁ তারা একটা মনে একটা শান্তি পায় এই তো আমাদের এই পেশাটা কিনলে স্বাধীন এই পেশাটা কিনলেই অন্য সব গুণত্যাই ভালা আরেকটা চিন্তা করে দেন সুতরাং আমি বলতে চাই এই যে কবিরাজ মলম বিক্রেতা আর বাকি যত পেশা আছে ব্যাগগুলোর মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে কিন্তু আমার এই পেশা কোনো ধরনের ঝামেলা নেই দেশের উপকার হয় মানুষের মনেও শান্তি থাকে আর আমরাও ভালো থাকি কারো কোনো সমস্যা করি না সুতরাং এই ভ্রাম্যমান পেশাজীবী সংবর্ধনা আন্নে আরে দিয়েন আনের মাধ্যমে আমি ব্যাগগুনের জানাই ঈদ মোবারক প্রিয় দর্শক আমাদের এবারের আকর্ষণ বিশিষ্ট মলম বিক্রেতা আব্দুল্লাহ আল মামুন মাননীয় সভাপতি আপনারে ধন্যবাদ ভ্রাম্যমান পেশাজীবী সংবর্ধনা অনুষ্ঠানে আপনি যে মোরে সম্মানের সহিত দায়িত্ব আনছেন এই জায়গায় এই জন্য আপনার সবাইকে ধন্যবাদ আমি যেই কোম্পানির থেকে এখানে আসছি সেটার নাম হচ্ছে ম্যাজিক কোম্পানির পক্ষ থেকে আমি এই জায়গায় মলম সহ অন্যান্য ওষুধ বিক্রি করবো আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে হকগল ইমরে চেনারই কথা আমি বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট 68,000 গ্রাম বাংলা ভ্রমণ করে থাকি বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সুন্দরবন বান্দরবন আন্দরকিল্লা কুমিল্লা নোয়াখালী মহাখালী পটুয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি আমি আজকে যেই রোগের ওষুধ বিক্রি করতে এখানে আসছি সেই রোগের নাম হচ্ছে খাউজানি হাইরে সাদের খাউজানি বাই চুলকানি রাজাই চুলকায় রানী চুলকায় চাকর চাকরানি এই যে এই খাউজানিটা শুধু
আপনার দেহগত ব্যাপারও শুধু যে সম্পর্কিত সেটা না। এই যে একটু আগে নোয়াখালীয়া ভাই, সে কি করলে, সে বলে যে মোরা বরিশাল দিয়ে আইছি, মোগোটা কি এই যে আমরা যেই ব্যবসা করতেছি এটা নাকি খারাপ। এই মেয়ে, আপনি জানেন এইটা যে কি ব্যবসা? হ্যাঁ, এইটা একটা রাজকীয় ব্যবসা, লয়াল ব্যবসা। এইটা হইল এক ধরনের চুলকানি। সে যেটা কথাটা বলছে আমার মনে হয় যে তারও চুলকানির সমস্যা আছে। সমস্যা নাই, আজকে এই যে অনুষ্ঠানে আসছেন আপনার মই ফ্রি দিয়া যাবো, একটু দিয়া যাবো, আপনার চুলকানি ভালোই দেবে। এই যে এই চুলকানির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ওষুধ খাইছেন, যেমন ডাক্তারি, কবিরাজি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, পাইছেন শুধু সিম্প্যাথি। আমি আপনাকে সিম্প্যাথি দিতে আসি নাই দাদা ভাই, আমি আপনার জন্য নিয়ে আসছি এক ধরনের ঔষধ, এই যে ম্যাজিক কোম্পানির পক্ষ থেকে। আমাদের কোম্পানির আরেকটা ওষুধ আছে। কিছু কিছু ভাই আছেন যারা তাদের জিহ্বাটাকে কন্ট্রোলে আনতে পারেন না। জন্মদিন, বিবাহ, বৌবাত, জেতাপত্যা, মরাপত্যা, সেরাদ্দ, সুন্নতি কাতনা, সেমিনার, কোনো ধরনের অনুষ্ঠানই আপনার হাত থেকে রাইবে না। দাওয়াত করলেও যান, না করলেও যান, তলপেট থেকে গলা পর্যন্ত মুড়ি মারিয়া খান ভাই। খাইতে খাইতে আপনার দেওয়াটা হয়ে গেছে জাপানি, অর্থাৎ শুভকুস্তিকের মতো। কিন্তু জাপান সরকার কোনোভাবেই আপনার ভিসা দিতে আসে না। দেবে কেমন করিয়া? আপনি যেই শরীর বানাইছেন, এই প্লেনে উঠলে তো প্লেন ক্র্যাশ করবে। যাই হোক, আপনার মন মানসিকতার অবস্থা জঘন্য, হীনমন্যতার শেষ পর্যায়ে আপনি পৌঁছে গেছেন। বাস গাড়িতে উঠতে পারেন না, অন্যান্য যাত্রী বাইরে আপনারা দেখলে বিরক্ত হয়। 3 জনের সিট আপনি একজনে দখল করেন, অন্যান্য যাত্রী বাইরা আপনাকে ইফটিজিং করতেন। ভাবতেছেন এ থেকে কিভাবে রেহাই পাবেন? এ থেকে আপনাকে কেউ রেহাই দিতে পারবে না। এক রেহাই দিতে পারে কলেরা অথবা আমাদের এই হজমি। হজমি খাওয়ার নিয়মাবলী বলে দিতে আসি, রাত্রিতে শোবার আগে 2টা হজমি পানির সাথে 2 গ্লাস পানির সাথে মিশাই খাই শুয়ে থাকবেন। আমি কথা দিতেছি আপনার চর্বি কাটতে থাকবে গোপনে, নির্জনে, নিবৃত্তে। 1 মাস পরে আপনার মায়ও আপনারা চিনতে পারবে না দাদা ভাই। যাই হোক, অনেকে অনেক ধরনের কথা বলে, আমি বলবো উপরে আসমান নিচে মাটি, আমার গাল আপনার ছুটি, যদি এই ওষুধে কাজ না করে। যাই হোক, এতক্ষণ ধরে বিভিন্ন পেশাজীবীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। সে নাকি এখানে পেশাজীবী সংবর্ধনার নেতা হিসেবে এবং সে এই পেশাজীবী সংবর্ধনার শ্রেষ্ঠ দাবিদার। আমি বলবো এই যে বই বিক্রেতা, আমার তো এক ধরনের ডাউট আছে, সন্দেহ আছে। সে যে বলতেছে সে একজন কবি এবং সাহিত্যিক, সে এটা বলছে। আমার মনে হয় সে যে কবি সাহিত্যিক, সে তার নিজের নাম খানাই লিখতে পারে না। মাননীয় সভাপতি, আপনার মাধ্যমে আমি বলতে চাই, সে যদি নিজের নাম লিখতে পারে তাইলে আমি এই মলম বিক্রি ছাড়িয়ে দিব, আমি আর এই পেশা থাকবো না। মাননীয় সভাপতি, তারপরে এই যে ভিক্ষুক বেড়া দেন কেমন করে বইরিছে, কেমন চাইছে চোখ করে দেন। তারপরে এই জ্যোতিষের ব্যাপারে আমি একটা কাহিনী বলতেছি। আমার এক চাষা করছে কি, ওই জ্যোতিষ বই হাত দেয়, ফের কাছে গেছে মানে মানুষের হাত দেয়, যাইয়া করছে কি চাষায় এগুলো লাড়ি দিয়া দেশে গোসানি। এখন তো কয় ওইলি কি, এবার তুই মানুষের হাত দাও, মানুষের বুদ্ধ ভবিষ্যৎ কর, এবার তোর যে এখন কপালে পিড়া আছে তুই আনতে সরিয়া যাবি না। যাই হোক, এইটা হইলো এদের কাম। যাই হোক, তারপরে এই যে আমার পাশে এই কলকাতা থেকে ভাই আসছে, সে কি করে, তারা আসলে একদম কিপটা, খাতি বাংলা যেটা বললে তারা কিপটা। এই যে আসছে, আমার মনে হয় কলকাতা দিয়ে হাঁটতে হাঁটতে 1 মাস আগে রওনা দিছে, তারপরে এসে বাংলাদেশে পৌঁছেছে, তারপরে এখানেতে আসছে। সে সকালে মনে হয় খায় না, এই যে আপনারা অনুষ্ঠানে কিছু দেবেন এই আসে বই দিছে। যাই হোক, আমি অনেক কথা বললাম, আর কথা বাড়াবো না। মাননীয় সভাপতি, আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ, সকলকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের এবারের আকর্ষণ এমন একজন পথশিল্পী যিনি ইতিমধ্যেই গিনিস বুকে তার নাম লিখিয়েছেন এবং একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সেই পথশিল্পী তমা চৌধুরী। রসের হতা হই হই আর হদিন গুড়াইবা, আরে রসের হতা হই হই আর হদিন গুড়াইবা, হতা দনা আরে তুই ভুলি ন যাইবা, হতা দনা আরে তুই ভুলি ন যাইবা। মাননীয় সভাপতি, এই যে মধুর মধুর রসের হতা হইয়া রে আরে যে সিটাঙত ননে লই শুন এই গাছে কিন্তু ডাগো দিউন হন। মানে সভাপতি, আই গানের মানুষ, গুণর মানুষ, সুন্দর মানুষ, আর এই সংবর্ধনার মধ্যে ডাকিবেন ইয়ানি তো স্বাভাবিক, কিন্তু ডাগো দিউন কি বই দিউন আরঙ্গে। মানে সভাপতি, ওই যে ময়মনসিংহে বেরিয়ে আগে বাসা থাম গইতো, এখন নাকি বিউটিশিয়ান হই। মানে সভাপতি, 3 সপ্তাহ আর বাসার মধ্যে হাস করি, আর 3 নান শাড়ি, 3 কেজি বাসমতি চল, 4 লিপস্টিক, 3 চুলের ক্লিপ লইরা মানুষ সভাপতি উদা হয়ে গিয়ে গই। আজ ইয়া তোরে ফাই মনা এটা অনুষ্ঠানত তুন বাইর তুই। তারপর মাননীয় সভাপতি ডাগদি বসছি যে হন আরেক বালা মানুষ, মলম বিক্রেতা। মাননীয় সভাপতি তার মলম লঞ্চিং প্রোগ্রামের মধ্যে আরে দিয়ে গান গাওয়াই আজ পর্যন্ত কেন দে মাননীয় সভাপতি, এত বড় টাউট বাটফার। তারপর মাননীয় সভাপতি আরো কি করছে উনুন টাকা দেয়নি কি জন্য, এই যে অনুষ্ঠান করছে সে সারে গামাই নাকি এটা দর্শকরা বলছে, এই জন্য আমার মলমই বিক্রি হয় না, আমার লস হয়েছে। তারপরে গেলাম যে হার হাসে এই কবিরাজর হাসে, এই কবিরাজ কি যে বন্য মাননীয় সভাপতি, কি এক ওষুধ দিয়ে আর জামাই তার উড়িয়ার নথি আর মাননীয় সভাপতি। তারপরে
গেলাম যে হার হাসে জ্যোতিষর হাসে, এই জ্যোতিষর হতা আর কি হইম, এই জ্যোতিষর হতা উনি এরে তো আজি আর আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া, আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া। এই যে বইওয়ালা অশিক্ষিত করে বই দিউন বই তো বাপ লইল তিয়াই তিয়াই এর মধ্যে ফার্ম গেটের মোড়ের মধ্যে বই লইয়ারে তিয়াই থাকে, উগ্র বইও বিক্রি ন, বই বিক্রি তো দূরের হতা, উগ্র মানুষ ফুটতে এরও নসায়। তারপর মাননীয় সভাপতি আর ডাক পরে আপতে যাইয়ারে কি গন পরে জানেন না, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝাই কেমনে, আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি তাই কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। এরপরে মাননীয় সভাপতি বই উগ্র জায়গার 10 বিক্রি হয়ে নাই আর কি হইও মনারে নতুন করি আরে। তারপর মাননীয় সভাপতি এই যে ইতারা বেগুন হরে থাকে, কেউ তাকে নিউ মার্কেট গুলিস্তান ফার্ম গেট গাতলি এডে, আর মিক্কে সন আরে দেখিয়ে রে বুঝা যায় আই যে দেশে বিদেশে ঘুরে বেড়াই, তার মানে কি দাঁড়াইলো ইতারা বেগুন যে লোকাল এডে একমাত্র আই হলেন যে ইন্টারন্যাশনাল। কি এশিয়া কি রাশিয়া কি কাতার কি কুয়েত কি একক কি ডুয়েট কি বিয়েতে কি আড্ডায় কি গায়ে হলে তার কিছু নতে হত নাই ব্যাগ জায়গার মধ্যে। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। এদিন নাকি সন দুবাই মধ্যে এক লাইভ কনসার্ট করি আইলাম, এই লাইভ কনসার্ট করি আইনের ফর রুনা লাইলা রঙে বাজি গিয়ে গো হজ্জা কিলো হজ্জা বাইজি আর গো গান ইউটিউবের মধ্যে এখন হাইস্ট র্যাঙ্কিংত আছে বা গান না ধরো চাই ও লাল মেরি পতে রাখিও ভালা চলে লালন সিন্দিরি ঘা সে বরে শাহ সতি শাবাস কলন্দর দমাদম মস্ত কলন্দর আলিশান নন্দে अंदर दमादम मस्त कलंदर ओ लाल मेरी মানে সভাপতি আনন্দ হজ্জা করি হন লাভ আছে আর গানের মধ্যে তার গান হন মিক্কাদি টিকিব টিকতু ন। মাননীয় সভাপতি এখন সন আই কি শুধু দেশের আঙ্গিনার সীমাবদ্ধ আর ব্যক্তি সারা দেশ বিদেশ বিশ্বর ৬৬ গান ভাষার মধ্যে আর গান অনুদিত ই আর ৭৭ গান দেশের মধ্যে আর গানের সিডি চলে, তাহলে মাননীয় সভাপতি ইতারা রঙে আই কেন তুলনা হয় অনার হন চাই কি বাংলা কি হিন্দি কি দেশ কি বিদেশ ব্যাগ জায়গা আর গানের প্রচার আর প্রসার চলে। মাননীয় সভাপতি এই যে বিশ্বকাপ ফুটবলের শিরোনাম সঙ্গীত ওয়াকা ওয়াকা এই শাকিরা তাঁতুন তালিম লইয়ের গাই গিয়ে দেয়। এই যে সামনে নির্বাচন লইয়ের আর কি গান রেডি আছে, আসছে সামনে নির্বাচন সবাইকে আমন্ত্রণ আমাদের বেশি কিছু চাওয়ার নাই, কুলা মার্কায় একটা ভোট চাই শাশিরে কুলা মার্কায় একটা ভোট চাই। ঢেকি হোক আর কুলা বেগুন হোক আর মূলা জুতা কিংবা ছাতা ফাটা কিংবা উতা ব্যাগ মার্কা লইয়ের আর গান রেডি, শুধু আর ফেসের মধ্যে যোগাযোগ করিবেন আর ওনার মার্কা গান জানাবেন, ওনার গান সাথে সাথে রেডি। এই ধরনের প্রেমের মধ্যে শেখায়ন হন সমাধান নফন এতালে বলি আর গান আছে, কি গান আছে? আরে বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া আরে রঙ্গ কইরা হাইটটা যাই ফাইটটা যাই ও বুকটা ফাইটটা যাই। মানে সভাপতি তাহলে আমি চিন্তা করিস জলে স্থলে আকাশে বাতাসে লঞ্চে স্টিমারে গাড়িতে ব্যাগ মিক্কে কি আর খদর আছে আর ব্যক্তি দেশ ছাড়ে এখন বিদেশ, তাহলে মানুষ সভাপতি অনেক যদি গুণী মানুষ হইতে হন ওনার মধ্যে যদি মিনিমাম বুদ্ধি থাকে তাহলে মানুষ সভাপতি আজ ভ্রাম্যমান পেশাজীবী সংবর্ধনা বা অনেক আরে দিবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ঈদ মোবারক বেগুনরে। প্রিয় দর্শক, জীবন বাঁচাতে ঔষধ এবং জীবন সাজাতে প্রসাধনী, আমাদের এবারের আকর্ষণ মেকআপ আপা ইরশাদ জাহান তন্নি। One and only, full and final, latest and fittest, Bluetooth girl, updated 4G version. কেলা কোন চেটা কেলা আমি মেকআপ আফা দেখে তো বুঝতেছুই সুন্দর লাগতেছে না, সুন্দর লাগতেছে না। মাননীয় সভাপতি সাহেব হ্যাঁ কিন্তু বাপ দেখায় আমার অতটা কথা কয়ে তো গেছে, মনে মনে কিন্তু কইতাছে ইস এরম একটা সেরে যদি আমার বউ হইতো, কিন্তু কি দুঃখের বিষয়
এরার বডি এরম কালার কালা আমি যদি খালি মেকআপ করিয়ে এটি সুন্দর করে না দিতাম বিয়া হল লইলে জীবনও বিয়া হল নইলে মাননীয় সভাপতি সাহেব যাক হ্যাঁ তো অনেকটি কথা কইতে হয়ে গেছে আমিও হন কইতাম না আমি আগে আপনারা কই কারণ এই জিনিসটা তো সবাই হনো জানে না মনে করেন আপনারা তো সেরাইন মানুষ আপনারা তো আর অতটা বুঝুন না এই ফৈন্নির ঘরে ফৈন্নিটা বুঝে তারপরে যে কে লেগে ফৈন্নির ঘরে ফৈন্নিটা কোটি ডাহা মিশা কথা এনে কইতে হয়ে গেল হেডা আমি পরে বুঝাইতাছি শুনুন মাননীয় সভাপতি সাহেব আমার ইহানো ইমন ইমন জিনিস আছে যে আপনারা যদি আজকে শুনুন ওকরা আকাশতে ডব্বস করে মাটিত ফিরে যাবে আমার ইহানো রং ফর্সা করণের লাগিয়া প্রাকৃতিক উপায়ে এরম একটা পাতা আছে মাননীয় সভাপতি সাহেব যেটা আমি জঙ্গলতে লইছি এটার নাম কি কইছে নাম হলো সূত্রা পাতা মনোরণ শৈলের যেই হানো আমি দেয়াম যদি রং ফর্সা হরতাম চাই তেমনরণ একটু ডললে দেয়াম কামটা হয়ে যাব চুলকাইতে কাজইতে জ্বলনি চুড়ে কালা যে চামড়াটা আছিন এইটা উইট্টা করে কইসে ভরে পরে বিতে তো সাদা চামড়াটা বাইরে মাননীয় সভাপতি সাহেব ইয়ার সে সহজ উপায় কি আর আছে এর পরে যাই ধরুন চুল থেরাপি আমার এখানে আছে ঘোড়ার চুল থেরাপি এই ডইল এরম মাননীয় সভাপতি সাহেব যে মনোরুন মায়ের দেহুনিয়া কতটা ফ্যাশন করে লাল চুল নীল চুল সবুজ চুল কতটা তা আমি একটা সিস্টেম করছি কি তা হ্যাঁ তো কালার করার পরে কিছুদিন পরে এটা জাগা তা আমার পার্লারে এরম একটা সিস্টেম আছে যে তুই যেই ধরনের চুল লয়ে আস না কেরে হেডারে আমি নিরাময় করি আমার এরম একটা চুল দিয়ে দাম এটা সিস্টেম রইলো মনোরণ আপনি আইসুন চুল লইয়া অন করবেন একটা রং আমার কইসুন আমি কিছু ফাতা এইরম ফাতা জঙ্গলতে লই আয়া মিক্সড কইরা মাথার মধ্যে দেই ফয়লা বালা চুল দিয়ে করে ব্যাগটি ফইরা জায়গা ফইরা যাওয়ার পরে গুড়ার যে লাল লাল লেঙ্গুর দিয়েছে না লেঙ্গুরতে কয়টা চুল টুকায় না সুইয়া সুতা দিয়ে হিলাইয়া মাথার মধ্যে করে বয়াই দিই মাননীয় সভাপতি সাহেব এটা জীবনও মাথার থেকে উড়াইতার নেই আর এই রং হারা জীবন টিকবো মাননীয় সভাপতি সাহেব এরপরে যাই মনে হরুন মায়েরা যে চুল সুজা করতেছে এত ব্যাক কল এই চুল সুজা হরণের লেগে আলাদা একটা কিতা মেশিন কিনে কি দরকার কইছে আমার কাছে আইলে তো আমি এক দিলে দুই ফাঁকি মারি মানে সভাপতি সাহেব আমি করি কিতা একটা ইস্ত্রি কিনে তৈ দিছি যে ইস্ত্রিতে জামা ডুলি সেরে নাই কই চুলটা সুজা করবো হুতায় দে একটা ইস্ত্রিতে ডলা চুল দিয়ে করে হয়ে যায় সুজা এরপরে মনে হইন চুল যখন দেখাইতো চাই অত কষ্ট করার কোনো দরকার আছে আমি করি কিতা চুলটি সুন্দর করে ধরি আর ম্যাচটা সুন্দর করে নিচে জলায় ধরে রাখি এমনি ফুরিয়ে চুলটি এমন সুন্দর বললে উফরুট রে সুন্দর করে চুলটি বেহা হয়ে ওরে আর কোনো জান লাগে না এরপরে আয় আমার যে এই যে মাননীয় সভাপতি মেকআপ ঘরটা আছে এখান থেকে মনে করুন যে ফুটে সেরেন দিয়ে আছে না বাড়ি জামাইয়ের লগে কারইলে হেরারে দেখাই যায় না এইটিতে আমি করি কিতা জানুন এরম 10 হাত লম্বা লম্বা জুতা দেই এটি কিন্তু বাড়া একবারে দেয়া দেই না মনে হয় 10 টাকা 20 টাকা লাগে বাড়া দেই যখন এরা কাম শেষ হয় তখন আইডি আবার আমার ফেরত দেয় মনে হয় ফুটে সেরেন দেই লম্বা লম্বা হাই হিল আর যেটি লম্বা লম্বা সেরিয়ান এটি দিয়ে মাননীয় সভাপতি সাহেব এই যে স্লিপার এটিও বাড়া এরপরে যাই এই যে ফৈন্নির ঘরে ফৈন্নি দেহুন্নির ঘরে দেহুন্নি শুন যে আমার এই কথা কইলে তোর অকরে কেচ্চা বত্তা বানাই যে আমি অন্য ঠিক করছি না এইটাই তো তোর লাগে বেশি তুই আমার কস তোর বাইতে আমি কাম করতাম এ ফৈন্নির ঘরে ফৈন্নি তুই সত্যি কথাটা কছেন তুই আওয়ানের আগে মেকআপ আফার দ্বারা আয় তুই মেকআপটা করছিস করে কি করছিস আমার টেহা দিছে না মাননীয় সভাপতি সাহেব কয় কি বাকি কই আয়া বসে এই দেউনির ঘরে দেউনি অন আমারে কয় আমি বলে কাম করি নিজে চুরি হইরা আমার এনে টেহা না দেয় ফরছস এরপরে দেখুন এই যে মলম পার্টি এটা তো আমি জানি জেলো এই যে মলম পার্টি দিয়েছি না এটি মলম তো এই বেটা নিতে কিনে লয়ে গেছি এটি কি বই নয়ছে আমনে লইছুন এটা না আমনেও লোকটা খুব ভালো না আউনের আগে যে নিজে আমার এতে মেকআপটা করে আইছুন এটা বেরো কইছুন এইটাও তো কইতেন না এরপর ঠিক আছে সমস্যা নাই এরপরে যাই অন্যদিকে মাননীয় সভাপতি সাহেব এই যে আমার কামের বেটি কয় এ কি জানে আমি যে কামের বেটি সাপ্লাই দেই অনলাইন থেকে শুরু কইরা করে এমন কোনো ওয়েবসাইট নাই যেদিকে আমার কামের বেটি সাপ্লাই হয় না মনোরঞ্জন যেই বাসাতে কামের বেটি লাগবো সেই বাসাতে আমার কাছে ফোন দে হ্যালো আপা আপনার এখানে কি কামের বেটি আছে তখন আমি তারা পাঠাই দিই কামের বেটি মাননীয় সভাপতি সাহেব আমার এখানে আছে দাঁত থেরাপি মনোরঞ্জন যার মুখে দাঁতটি হলুদ হের লাগে একটা থেরাপি আছে কি থেরাপি কইন এটা হলো চুন থেরাপি মনে করুন যে যখন দাঁতটি হলুদ তখন 1 ঘন্টার লাগে ওরটা শুনলো মুহের ভিতরে বইরা তৈ দে এতে কি হয় দাঁতটি সাদা ফটফট হয়ে যায় জিব্বাটা যদিও কইসা ফুরে যায় সমস্যা নাই পরবর্তীতে জিব্বার লাগে আমার কাছে থেরাপি আছে মনে হলো নকল যে জিব্বা হেডা না লাগাই দেন যাবো হেডা সমস্যা নাই শেষমেশ একটা কথা কই এটা হইলো আদি ও আসল সংগঠন একমাত্র আমার সংগঠন এটার কোনো দ্বিতীয় শাখা নাই এই নিউ মার্কেট গাউসি আইলে আপনি দেখবেন আমার ব্যান লয়ে বই রইছি সুন্দরী একটা নারী আমি হইলাম তন্নিয়াফা মেকআপ ম্যান কারণ আপনারা যদি যে কোনো জুতা শাড়ি যা চাইন মাননীয় সভাপতি আপনার বই লেগেও যদি চাইন আমি সব দিতাম কোনো সমস্যা নাই শুধু আপনি আইবানি এমনও কি কালা বউ এটার দলা করে আপনার কাছে দিয়ে দিতে পারাম তো আমি কইতে চাই শেষ মুহূর্তে এই ভ্রাম্যমাণ পেশাজীবী সংবর্ধনাত আমি সারা এখানের একটাও কেউই যোগ্য না এই সাজগোজ সব দিক থেকে আমি তো সেরা এর লেগে এটা আমারই দিবেন আর আপনার মাধ্যমে এই যারা আছে এই ফৈন্নি দিতে তো কইলামই বাইরেও যারা আছে দেশ বিদেশে যারা আছে সবাই ঈদ মোবারক। প্রিয় দর্শক আমাদের এবারের আকর্ষণ জ্যোতিষ সম্রাট
জিহাদ আল মেহেদি। সপ্রত্যজ্ঞ কুটুজ কুসুম কল্পিতার্ঘা যতস্ময়ী প্রীত প্রীতি প্রমুখ বচনং শুভেচ্ছাং স্বাগতমং। মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি, আমার সশ্রদ্ধ সালাম নমস্কার এবং শ্রদ্ধা গ্রহণ করুন। আপনি যখন জোড় হস্ত করিয়া আমার জ্যোতিষালয়ের সিংহদুয়ারে প্রবেশিলেন, আমি তখনই আপনার মুখদর্শন করিয়া বুঝিয়াছিলাম আমার এই মাথার উপরে কোনো না কোনো শনি ঘুরিতেছে, পাক খাইতেছে, এবং আমি আসিয়া দেখিতেছি এই 7-7টি শনি আমার চারপাশে ঘিরিয়া ধরিয়া আমাকে খাইবার উপক্রম করিয়াছে। কি ভয়ানক, কি বিভীষিকাময় অবস্থা! তাহার পরেও আমি আপনার সুকোমল সুন্দর হাস্যোজ্জ্বল মুখখানি দেখিয়া নিজেকে আর না মানাইতে পারিয়া এখানে চলিয়া আসিয়াছি। মাননীয় সভাপতি, দেখুন, ভাবিয়াছিলাম এখানে আসিয়া আমি কোষ্ঠী গণনা করিব উঠতি ব্যবসায়ীর, কোষ্ঠী গণনা করিব নব্য রাজনীতিবিদের, কোষ্ঠী গণনা করিব নায়ক নায়িকা গায়ক গায়িকার। মাননীয় সভাপতি, আজকে কাদের মাঝে বসিয়া আছি? মেকআপ আপা। এই মেকআপ আপা নাকি আগে কাজের বুয়া ছিল? এই কবিরাজ, এই মলম বিক্রেতা নাকি জেল খাটা আসামি? ফকির মিসকিন। মাননীয় সভাপতি, এই অত্যাচার আপনি না করিলেও পারিতেন। ভ্রাম্যমাণ পেশাজীবী সংবর্ধনায় আমার মতো গুণীকেই তো দরকার। প্রকৃত পেশাজীবী তো আমি এইখানে। কি আর করিব, ডাকিয়াছেন আসিয়াছি, বিধিবাম। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, আমি কবিরাজ, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষাচার্য, জ্যোতিষ বিদ্যাপতি, জ্যোতিষ বল্লভ, ঠিকুজি এবং কোষ্ঠী ক্ষণ গণনার কারণে স্বর্ণ পদকপ্রাপ্ত একজন বিখ্যাত জ্যোতিষী, জ্যোতিষরাজ পদ্মশ্রী বিভূষণ রত্নরাজন। মাননীয় সভাপতি, কোন রাশিতে জন্ম আপনার? তুলা, বৃষ, মেষ নাকি কন্যা? আপনার সুখের ঘরে, সুখের সংসারে কেউ কি সাজানো বাগানে আগুন দিতেছে? আপনার বাগানের ফুল কোন ছাগলে খাইয়া যাইতেছে? আপনার মাথায় কি টাক পড়িয়া যাইতেছে? বরের আসনে বসিয়া আপনার স্ত্রী আপনাকে বর না ডাকিয়া ভুল করিয়া মামা চাচা খালু ডাকিয়া ফেলিতেছে? মাননীয় সভাপতি, কোন কবচটি ধারণ করিলে আপনার উপর হইতে শনি গ্রহ আর কুপিত হইবে না? আসুন আমার কাছে, আমি আপনার হস্ত এবং ললাট সব কিছু পর্যবেক্ষণ করিয়া আপনাকে দেখাইয়া দিব আপনার কি করিতে হইবে। যদি দরকার হয়, যদি প্রয়োজন পড়ে, ওই গ্রহ নক্ষত্র শনি মঙ্গল বুধ বৃহস্পতিকে টানিয়া আনিব, টানিয়া আনিয়া উপযুক্ত মন্ত্র পড়া দিব, কান পড়া দিব। দরকার হইলে নক্ষত্রকে পিটাইয়া আমার মন গড়া কোষ্ঠী ঠিকুজি আপনার হাতে তুলিয়া দিব। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হইয়া যাইবে। মাননীয় সভাপতি, নিজের সাফল্য গাথার কথা নিজে বলিতে চাই না, তারপরও আসিয়াছি, একটু বলিয়া যাই। সম্রাট আকবরের আমল হইতে আমাদের এই পুরুষানুক্রমিক এই জ্যোতিষশাস্ত্র আমরা চর্চা করিতেছি। নবাব সিরাজউদ্দৌলার যে পতন ঘটিবে এবং ইংরেজরা তার ফলশ্রুতিতে 190 বছর এই উপমহাদেশ শাসন করিবে, এটি কিন্তু আমার পূর্বপুরুষ জ্যোতিষরাজ মহামহোপাধ্যায় অর্ধচন্দ্র প্রধান তিনি কিন্তু এটি বুঝিয়াছিলেন। তিনি শুধুমাত্র একটি কারণে না, এটি বলিতে পারেন নাই। ওই দিন দুপুরবেলায় তার খাওয়াটি একটু বেশি হইয়া গিয়াছিল। প্রচুর ভুঁড়ি ভোজের ফলে তিনি ঘুমাইয়া পড়িয়াছেন। সকালবেলা ঘুম হইতে উঠিয়া দেখেন সিরাজউদ্দৌলাও নাই, পুরো দেশটি ইংরেজদের শাসনামল হইয়া গিয়াছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, এই যে কয়েকদিন আগে হ্যারি এবং মেগানের বিবাহ হইল, ইংল্যান্ড হইতে আমাকে মুঠোফোন মারিয়া আমাকে দাওয়াত দেয়া হইয়াছিল। আমি যাইতে পারি নাই, এই অশ্বশুল বেদনার কারণে। বুঝিয়াছেন মাননীয় সভাপতি, কবিরাজের কাজ হইতে পাচন নিয়াছিলাম, কাজ হয় নাই। এখন মলম বিক্রেতার মলম আর বড়ি ব্যবহার করিতেছি, দেখি শুল বেদনাটা কমে কিনা। মাননীয় সভাপতি, 420.com নামক চটি সংবাদ মাধ্যমে তো প্রথম আমি এটি প্রমাণ করিয়াছিলাম সাকিব খান এবং অপু বিশ্বাসের সংসার ভাঙিয়া তছনছ হইয়া যাইবে। কি হইল? সত্যি হইল। আর্জেন্টিনা এবং ব্রাজিল যে বিশ্বকাপ জিতিবে না, এই বিশ্বকাপে, এই ভবিষ্যৎবাণীও কিন্তু আমি করিয়াছিলাম। কিন্তু সেই আমলে আমার কথা শুনিয়া এক দফা আর্জেন্টিনার সমর্থকদের কাছে মাইর খাইয়াছি, আর এক দফা ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে মাইর খাইয়াছি। মাননীয় সভাপতি, সেই আমার কথা তো ফলিল শেষমেশ। মাননীয় সভাপতি, আপনার সমস্যাটি কি? জাদুটোনা করা দরকার কাউকে? কাউকে কি বান মারিয়া টানিয়া মনের মানুষকে কাছে আনিয়া দেওয়া দরকার? মাননীয় সভাপতি, আপনার আর কি সমস্যা রহিয়াছে? মনের মানুষকে পাইতেছেন না, বিবাহের বয়স হইয়া যাইতেছে, খুনখুনা বুড়ো হইয়া যাইতেছেন, অথচ অষ্টাদশী তরুণী আপনাকে বিবাহ করিতে চাহিতেছে না। সব কিছুই আমার কাছে রহিয়াছে। জ্যোতি সাহেব, শুনলাম আপনার ঘরে নাকি বউ নাই, নাকি চলে গেছে অনেক আগে। আমি আপনার মাথার উপরে রাহুর দশা দেখিতে পাইতেছি, সাবধানে থাকুন। আমি এক্ষুনি একটি ভবিষ্যৎবাণী করিতেছি।
অদ্যকার এই অনুষ্ঠানটিও যে বিটিভিতে প্রদর্শিত হইবে এবং প্রচুর লোকজন যে ইহাকে দেখিবে, এটিও কিন্তু আমি আজকে ভবিষ্যৎবাণী করিয়া গেলাম। এবং আপনার চেহারাখানি দেখিয়া একটি ভবিষ্যৎবাণী করিতে মন চাহিতেছে। চেহারা দেখিয়াও কিন্তু ভবিষ্যৎ বলিতে পারি। গুহ্যবিদ্যা, এটা স্ত্রী দিয়া ঘষা মাজার ডলা না, মলম বেচা না, এটি চোখ এবং চেহারা দেখিয়া বলার একটি বিদ্যা। আপনার চেহারা দেখিয়া মনে হইতেছে অতি শীঘ্রই আপনার বিবাহ হইবে, আপনার বিবাহে রাজজটক সুন্দরী স্ত্রী পাইবেন। মাননীয় সভাপতি, শুধু একটি সমস্যা, একটি ফাঁড়াও কিন্তু দেখিতে পাইতেছি। তবে কোনো চিন্তা করিবেন না, আপনি পেশাজীবী সম্বোধনায় আমাকে ডাকিয়াছেন, আমি আপনাকে সমস্ত কিছুর ফাঁড়ার ঊর্ধ্বে করিয়া দিব। আমার কাছে রহিয়াছে একটি রক্তনীলা এবং একটি ইন্দ্রনীলা। সেই ইন্দ্রনীলাটি শনি মঙ্গলের অমাবস্যায় গোমূত্রে ধৌত করিয়া ডান হাতের মধ্যমা এবং কনিষ্ঠায় সকালবেলা ধারণ করিবেন, আপনার সব ফাড়া কাটিয়া যাইবে। শ্রেষ্ঠ পেশাজীবী হিসেবে এই সংবর্ধনাটির দাবিদার হয়তো আমি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং মাননীয় সভাপতি আপনাকেও ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের এবারের আকর্ষণ কলকাতা থেকে আগত বিশিষ্ট পথচারী বদরুজ্জামান মিলন। মাননীয় সভাপতি, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আমি সেই সুদূর কলকাতা থেকে এসেছি। সেই কলকাতা থেকে এসেছি আর শুধু আপনাদের আমন্ত্রণে। সে কি কাণ্ড দাদা, দেখুন আমি প্রতি বছরের ন্যায় এই বাংলাদেশে আসি দাদা, শুধু আমার পূর্বপুরুষরা এখানে আসে দেখে। সে কি কাণ্ড, আর দিকে আসা যাবে না দাদা। যেই শ্যামলিতে নেমেছি দাদা, যেই শ্যামলিতে নেমেছি সেই দেখি এক ভিক্ষুক এসে আমার পাশে দাঁড়িয়েছে। সে দাদা 10 টাকা চায়। 10 টাকা কি কম কথা দাদা? এই 10 টাকা দিয়ে আমি 10 দিন চলতে পারবো দাদা। সে কি ডাকাতি ব্যবহার করলো দাদা আমার সাথে? এই আপনি এসব কোথায় শিখেছেন বলুন তো? সে আমার সব কিছু নিয়ে নিল। আমি বললাম, বাবা তুই 25 পয়সা নে, আর 3 জনকার কাছে 25 পয়সা নিলে তোর 1 টাকা হয়ে যাবে, মানে 100 পয়সা। সে না মানলো না, সে আমার কাছেই 100 পয়সা নিল। সে কি কাণ্ড দাদা। আর এখানে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই ভ্রাম্যমাণ পেশাজীবী সংবর্ধনা অনুষ্ঠানে। এসে দেখি এসব কি দাদা, এসব নেলু তেলু মেলু ঝেলু, হ্যাঁ এই মেকআপ, কিসের মেকআপ, সব আটা ময়দা মেখে সব এইসব হয়েছে দাদা। এদের সাথে দাদা আমার যায় না। আমি তো সেই দাদা একজন গবেষক, পথচারী, আমি একজন বিজ্ঞানী। সে দাদা আমি অনেক কিছু দাদা ধরতে পারেন, অনেক কিছু দাদা সে আপনি ধরতে পারেন কিন্তু। হ্যাঁ, তারপরে দাদা আমি সেই বাসে চড়লাম। বাসে চড়ার পর এই যে বই বিক্রেতা, সে নাকি নোয়াখালী থেকে এসেছে দাদা। সে কীরকম এসে অ্যাডমেট দিচ্ছে দাদা। সে আমি বললাম যে দাদা ভাই আপনার তো বইটা কিনা আমার খুব জরুরি, ওই সোনা ভাই আপনি নেমে আমাকে 2 পাতা ফটোকপি করে দিবেন। সে দাদা 2 পাতা ফটোকপি করে নেওয়ার পর দাদা সে বাসের বসেই পড়তেছিলাম দাদা। সে কি কাণ্ড দাদা, অশ্লীল ভাষায় যত সব লেখালেখি, আমার বউ ছেলে মেয়ে কোনোদিন সেটা পড়তে পারবে না দাদা। সে কি কাণ্ড। এই আপনি এইসব কোথায় শিখেছেন বলুন তো? আমাদের কলকাতাতে গেলে কিন্তু হাড়ি হাড়ি মার খাবেন, হ্যাঁ বুঝলেন। আর এইসব বই লিখবেন না। সে দাদা ওই শ্যামলিতে যখন নেমে যাই দাদা, শ্যামলিতে নামার পরে আমি ওই 2 টোকো দিয়ে 1 গ্লাস পানি খেয়েছিলাম। জল বলে দাদা, আপনাদের দেশে তো পানি বলে, ওই জল খেয়েছিলাম। তারপর মলম বিক্রেতার দেখা পেলাম। সে বলে ওই যে একটুখানি দাদা, ওই আমার চুল করছে এখনো, সে বলে ওর মলম নাকি কাজে লাগবে। সে কি চুলকানি, আমি সারা রাত চুলকাই দাদা। সে কি কাণ্ড দাদা বলুন, সারা রাত কি চুলকানো যায়? এর ওষুধ নিয়েছিলাম, কোনো কাজ হয়নি দাদা। এই আপনি এসব পেশা কোথায় শিখেছেন বলুন তো? এই আপনি এসব এই ঠকবাজি কাজ করবেন না। এই যে কি মেকআপ আপা, সে দাদা এমন ভাবসাব নেয় দাদা, কি আর বলবো। সে দাদা ওই যে আমার বউ আছে না, আমার বউয়ের কাছে এইসব শিখেছে দাদা। আমার বউ তাকে একবার বলেছিল যে তোর স্বামী যে ওই আটা ময়দা এনে দেবে রুটি বানানোর জন্য, সে দিয়ে তুই এইসব কাজ করবি। সে থেকে দাদা আটা সুন্দরী, একে কি আবার ওই মেকআপ সুন্দরী বলা যায় নাকি আপনি বলুন দাদা? সে অনেক কাণ্ড। এই যে জ্যোতিষ, আপনি একটু এ পাশে দেখুন। সে দাদা গেলাম আমি
ওই নিউ মার্কেটে গিয়ে দেখি সে জ্যোতিষ দাদা, সে জ্যোতিষ বলছে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা দিয়ে নাকি দাদা ওই হাত দেখে দেয়। আমাদের কলকাতাতে দাদা সেই হাজার হাজার জ্যোতিষ দাদা, আমি ওদের প্রতি বিশ্বাস করিনি। কেন আমাদের এই পূর্ব বাংলায় সোনার বাংলায় দাদা, সোনার বাংলায়, এই সোনার বাংলায় দাদা সবাই সত্য কথা বলে দাদা, সে কারণে ভালো লাগে, সে কারণে আসি। এই আপনি বসুন। আমি ওনার হাত দেখিতেই পারি নাই, ওনার হস্তে কোনো রেখাই ছিল না মাননীয়। সে কি মিথ্যে কথা দাদা, সে কি মিথ্যে কথা বলছে? এই জ্যোতিষ জীবনে মিথ্যে কথা বলে? আপনি তো আমার কপালে শনি এনে দিয়েছেন। আমার আগে দাদা ভাতের হোটেল ছিল, সেখানে দাদা মানুষ ভাত খায় না দাদা, সে আমাকে দেখে দিয়েছে শনি নাকি শুক্র হয়ে যাবে, সে তো এইসব কাজ করেছে দাদা। তারপরে কি কাণ্ড দাদা, সেই ভাত আমার আর চলে না দাদা, সবাই জল খেয়ে চলে যায়, জলের টাকাও দেয় না দাদা। এইসব কি কাণ্ড বলুন তো? আর আপনি এই যে পথশিল্পী, আপনি কি করে নিজেকে এই সংবর্ধনার ভাবছেন বলুন দেখি? আমি তো এই টাস্কি খেলাম দাদা, এই প্রথম বাংলাদেশে এসে টাস্কি খেলাম ওই সদরঘাটে। ওই সে দাদা কি করেছে জানেন? ওই গান বাজনা করতেছে, ঢোল ঢাল বাজাচ্ছে দাদা, আমিও মনের সুখে নাচছিলাম দাদা। আমি জানতাম যে এসব ওই টাকা পয়সা লাগবে না, আমি একটু নাচানাচি করি এদের সাথে। সে কি দাদা একটু পরে আমি অজ্ঞান হয়ে গেলাম দাদা, অজ্ঞান বলতে দাদা অজ্ঞান হয়ে গেলাম। সে কি দাদা পরে দেখি জাগলা হয়ে দেখি সদরঘাটে কেউ নেই, কোনো লঞ্চ নেই, কোনো স্টিমার নেই, কোনো কিছু নেই। আমি শুধু বলছি জল দাও এক গ্লাস। পরে দেখি দাদা মানি ব্যাগটাও আমার কাছে নেই দাদা। সে আপনি কেমন করে ওসব গান করুন আর ধাপ্পাবাজি করুন বলুন দেখি। তারপরে আমি এক দাদাকে ডাকলাম, ও দাদা, ও দাদা, দাদা আসলেন। আমি বললাম আপনি কলকাতায় যান দাদা? সে বলল আসলে যাওয়ার কথা। আমি সে কি দাদা, আপনি আমার বাসাতে যাবেন? হ্যাঁ, আপনি আমার বাসাতে যাবেন, আমার বাসাতে থাকবেন, আমার বাসাতে খাবেন, কতদিন থাকবেন থাকবেন। একটু কথা দাদা, এই আপনাদের সিনেমা হলে কি ওই সিনেমা দেখা যায় দাদা? সে বলল হ্যাঁ যায় না কেন, যেহেতু আমি আপনাদের বাসায় যাব আর আপনিও আমার মেহমান। আমার মনটা কি যে ফুরফুরা হয়ে উঠল মাননীয় সভাপতি। এই দাদা হাসবেন না কিন্তু আপনি। তারপরে কি দাদা ওই সিনেমা হলের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এই আপনাদের ওই বাংলাদেশের ছবি দেখছিলাম। সে কি মোটা মোটা চোখ, আমার খুব ভয় পেয়েছিল। আমি বললাম দাদা ইনিকে? উনি বললেন ডিপজল। তখন ডিপজল বলল ওই তোরে খাইয়া আলাম রে, তোরে কইছিলাম তুই আর হাঙ্গামা করবি না, তুই বিশুর এলাকায় আইসস, সত্যি কইতাছি। তোরে যদি সানডে মানডে কলস কইরা না দিয়া ভগে পাঠাইলাম না, আমি বিশু না। ওই আমি তোরে সানডে মানডে কলস কইরা দিয়া কালকার মধ্যে প্যাকেট কইরা দিয়া এই বিশু কলকাতা চলে যাব। আমার কি যে ভালো লেগেছিল দাদা, উনি আবার কলকাতা যেতে চাইলেন দাদা। যা হোক অনেক কথা বললাম। এইসব মানুষের সাথে তো আমার আর সাজা হয় না, এই নেলু কেলু মেলু। আর আপনি ওটা কি বাজাচ্ছেন বলুন দেখি? বাজাবেন না। এই ঈদে দাদা আপনারা একটা কাজ করবেন, এই আমার কলকাতাতে সবাইকে দাওয়াত দিলাম দাদা, সবাই আসবেন কিন্তু। আর যদি কাজের তাড়া থাকে দাদা তাহলে আসার দরকার নেই, এই আমাকেই বলবেন, আমি চলে আসবো। আর যাওয়ার সময় একটু ভাড়াটা দিবেন দাদা। আর বিষয়টা হচ্ছে কি দাদা, ওই যে ওই কি জানি বলে দাদা, এইখানে এসেছিলাম, শুনলাম ভালো খাওয়া দাওয়া হবে। 20-40 মিনিট পার হয়ে গেল দাদা, এক গ্লাস জলেরও হাই হুতাশ পেলাম না দাদা। সে কি কাণ্ড দাদা, আমাকে অপমান করা হচ্ছে। আপনারা কলকাতাতে আসলে কিন্তু অনেক সম্মান পাবেন দাদা। সবাই ভালো থাকবেন। আমি তো আবার খারাপ করে কথা বলতে পারি না, সভ্য মানুষ। ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমাদের এই অনুষ্ঠানে কোন পেশার গুরুত্ব সর্বাধিক তা বিচারের গুরুদায়িত্ব আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। বিদায় লগ্নে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমরা এখন একটি গান শুনব। গানটি পরিবেশন করবেন আমাদের সঙ্গীত শিল্পী জসিম এবং নাসিম, এবং সেই সাথে গানটি আমরা সবাই মিলে গাওয়ার চেষ্টা করব। আগে কি সুন্দর দিন কাটাইতাম। গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম।
গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম কে হবে মেম্বার কে বাগ্রাম সরকার কে হবে মেম্বার কে বাগ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হায়রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইতো গাজির গান আইতো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন হইতো গাজির গান আইতো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর